সিগন্যাল বাতি থাকলেও রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে এখনো ব্যবহার হচ্ছে পুরনো পদ্ধতি। দিতে হচ্ছে অতিরিক্ত শ্রম, অপচয় হচ্ছে বিদ্যুতের। সব জায়গায় ডিজিটাল হাত দেখায় তো এই সিস্টেম কোথাও নাই, এটা অনেক আগেই উঠে গেছে। সিগন্যাল সবাই মানে, তাহলে তো আমাদের কষ্টটা অনেক কম হতো। সিগন্যাল দিয়ে তো আমি উন্নত কিছু করতে পারবো না, তাকে দূরে দূরে আস্তে 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 করে তার যাতে ধৈর্যচ্যুতি না ঘটে এটা। ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আগেই সমন্বিত উদ্যোগ নেয়ার দাবি বিশেষজ্ঞদের। দক্ষ জনগোষ্ঠীর অপচয়, বিদ্যুতের অপচয় এবং বিজ্ঞান নির্ভর ব্যবস্থাপনার অপব্যবহার, এর মধ্যে দিয়ে আইন না মানার কালচার তৈরি হচ্ছে। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সুস্থ নগর জীবনের স্বার্থে মেট্রো রেল প্রকল্পে থাকছে ব্যয়বহুল শব্দ নিরোধক ব্যবস্থা। বিতর্ক থাকলেও লাভবান হবেন শিক্ষার্থীরাই, বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশের তল্লাশির সময় ধস্তাধস্তিতে আহত হন ব্যাংক কর্মকর্তা রাব্বি। আদালতে তদন্ত রিপোর্ট। কেন লাঞ্ছিত হবেন প্রশ্ন তুলে নতুন করে মামলা নেয়ার নির্দেশ। সংগঠন হিসেবে জামায়াতের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠবে ফেব্রুয়ারিতে, জানালেন আইনমন্ত্রী। মার্কিন ইনস্টিটিউটের প্রতিবেদনে দ্বিমত নেই বিশিষ্টজনদের। বলছেন দৃশ্যমান অর্থনৈতিক উন্নয়নের ফলে রাজপথের আন্দোলনে আগ্রহ নেই জনগণের। এবং ৮০,০০০ শরণার্থীকে বহিষ্কার করবে সুইডেন। আবেদন গ্রহণযোগ্য না হওয়ায় এই সিদ্ধান্ত, জানালো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনিয়মই যেন নিয়ম হয়ে গেছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায়। সিগন্যাল বাতি সচল থাকলেও ট্রাফিক নিয়ন্ত্রিত হচ্ছে পুরোপুরি পুরনো পদ্ধতিতে। এতে একদিকে ট্রাফিক পুলিশকে দিতে হচ্ছে অতিরিক্ত শ্রম, অপরদিকে অপচয় হচ্ছে বিদ্যুতের। ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার আগেই সমন্বিত পদ্ধতি প্রণয়নের দাবি বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন রাশিদ লিমন। সিগন্যালে জ্বলছে লাল বাতি, তবুও চলছে গাড়ি। অবিরাম চলতে থাকা এই সিগন্যাল বাতিগুলোর দিকে যেন খেয়ালই নেই কারো। লাঠি হাতে ট্রাফিক পুলিশ সামনে না দাঁড়ালে যেন থামতে মানা। সব ক্ষেত্রেই ডিজিটাল পদ্ধতির ছোঁয়া লাগলেও ট্রাফিক ব্যবস্থা চলছে ৭০ দশকের সেই সনাতন পদ্ধতিতেই। এখন ওদের এখানে সার্জেন আছে, এখানে ট্রাফিক আছে, ওনারা যখন সংকেত দেয় তখন ছাড়ে। সব জায়গায় ডিজিটাল হাত দেখায় তো এই সিস্টেম কোথাও নাই, এটা অনেক আগেই উঠে গেছে। সিগন্যাল সবাই মানে, তাহলে তো আমাদের কষ্টটা অনেক কম হতো। রাজধানীর সিগন্যাল বাতিগুলো পরিচালনা করে ২ সিটি কর্পোরেশন, আবার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাতেও মুক্তি মিলছে না যানজটের কবল থেকে, বরং দিতে হচ্ছে অতিরিক্ত শ্রম, অপচয় হচ্ছে বিদ্যুতের। আর এজন্য প্রতিষ্ঠান দুটির মধ্যে সমন্বয়হীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দক্ষ জনগোষ্ঠীর অপচয়, বিদ্যুতের অপচয় এবং বিজ্ঞান নির্ভর ব্যবস্থাপনার অপব্যবহার, এর মধ্যে দিয়ে আইন না মানার কালচার তৈরি হচ্ছে। এবং এই কালচার থেকে বাঁচার জন্য প্রথমেই হয় সিগন্যালটা বন্ধ করে দেওয়া হোক, অথবা সিগন্যাল থাকলে সেখানে ট্রাফিক পুলিশ এই কাজ করবে না, এটা নিশ্চিত করা হোক। যদিও কর্তৃপক্ষ শোনাচ্ছেন আশার বাণী। সিগন্যাল দিয়ে তো আমি উন্নত কিছু করতে পারবো না, টাইমিং একই থাকবে, কিন্তু আমি তাকে দূরে দূরে আস্তে 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 করে তার যাতে ধৈর্যচ্যুতি না ঘটে এটা। তো এই টোটাল সিস্টেমটি নিয়েই হয়তো একসাথে কাজ চলতেছে। তো ইতিমধ্যে মেট্রোপলিটন পুলিশ থেকেও আলাদা এই সিগন্যাল কন্ট্রোলিংয়ের জন্য একটা ইউনিট গঠিত হচ্ছে, এটা প্রক্রিয়াধীন রয়েছে। আর আমাদের তরফ থেকেও আমরা এই সিগন্যালিং করার জন্য যে সহায়তা সেটা আমরা দিয়ে যাচ্ছি। আর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে শিগগিরই যানজটের মাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে বলেও জানান তারা। এমনিতেই যানজটে নাকাল নগরবাসী, তার উপর ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছে খুব দ্রুত ট্রাফিক ব্যবস্থার এই সনাতনী পদ্ধতি থেকে বেরিয়ে না আসতে পারলে এর চরম মূল্য দিতে হবে নগরবাসীকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার খবর জানাতে এই মুহূর্তে বাংলা মোটর এলাকায় আছেন আমাদের রিপোর্টার সজল দাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল,
ইশরাত, সকালের দিকে যানজট কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানজটের নগরী ঢাকা তার চিরচেনা রূপ ফিরে পাচ্ছে এবং এর সাথে সাথে ঢাকা শহরের যে ট্রাফিক ব্যবস্থাপনা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ভেঙে পড়ে। আমরা প্রতিদিনই এটা দেখে থাকি, আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলা মোটর মোড়ে, যেখানে এই মুহূর্তে প্রত্যেকটি সড়কের পাশেই অসংখ্য যানবাহন রয়েছে এবং বলা চলে যে যানজট শুরু হয়ে গেছে এরই মধ্যে, এবং ট্রাফিক ব্যবস্থাপনা বলা চলে যে অনেকটাই ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। আমি এখানে যারা ট্রাফিক রয়েছেন কর্মরত তাদের সাথে কথা বলেছিলাম, যে তারা বলছেন যে ঢাকা শহরে যেহেতু একই সাথে মেট্রো রেলের কাজ চলছে, সেই সাথে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে, সে কারণে ট্রাফিক ব্যবস্থাপনায় অনেকগুলো সড়ক যেহেতু বন্ধ করা রয়েছে কিংবা সড়ক চলাচল সীমিত করা রয়েছে, সে কারণে ট্রাফিক ব্যবস্থাপনায় তাদেরকে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এই কারণে মূল যে সড়কটি রয়েছে সেই একটি সড়কে যানজটের পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে। এবং ইস্টার্ট একটি বিষয়, ঢাকা শহরের প্রত্যেকটি যে গলি সড়ক রয়েছে সেই সড়কগুলোর সাথে কিন্তু যে মূল সড়কটি ভিআইপি রোড, সেই ভিআইপি রোডের সংযোগ রয়েছে এবং যে কারণে গলি সড়কেও যদি কোনো ধরনের ছোট একটি যানজটের সৃষ্টি হয় সেটি কিন্তু প্রভাব ফেলে থাকে এই মূল সড়কটিতেও। তবে ইশরাত, ঢাকা শহরের যানজট নিয়ন্ত্রণে আমরা দেখেছি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সড়ক বাতির ব্যবস্থা রয়েছে। এছাড়া আমরা কিছুদিন আগে দেখেছি কাউন্টডাউন টাইমারের ব্যবস্থা করা হয়, কিন্তু এখনও ইশরাত দুঃখের বিষয়, আপনি যদি যিনি আমার সাথে রয়েছেন ভিডিও জার্নালিস্ট, আমি তাকে অনুরোধ করবো, ট্রাফিক যেভাবে যানজট নিয়ন্ত্রণের কাজটি করছেন আপনি দেখুন যে সে নিজে হাত দিয়ে রাস্তার মাঝখানে নেমে গাড়িগুলো থামানোর চেষ্টা করছেন। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে অনেক প্রাইভেট কার যেগুলো রয়েছে, বিশেষ করে প্রাইভেট কার এবং মোটর সাইকেল যারা আরোহী রয়েছেন, তারা এই ট্রাফিকের সিগন্যালটি অমান্য করে অনেক সময় ট্রাফিককে এড়িয়েই তারা চলে আসেন রাস্তার মাঝখানে এবং সিগন্যাল অমান্য করে সেই একটি গাড়ির জন্য পুরো সড়কটি কিন্তু যানজটের কবলে পড়ে থাকে। তা আমি ট্রাফিকের সাথে কথা বলেছিলাম, এখানে যিনি ট্রাফিক সদস্য রয়েছেন তিনি আমাদের কাছে বলছেন যে অনেক সময় যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারের চালকরা তাদেরকে মারিয়ে অনেক সময় চলে আসেন। এই কারণে গত কদিন আগেও আমরা জানতে পেরেছি যে শাহবাগের মোড়ে একজন ট্রাফিক সদস্য আহত হন। এর আগেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ট্রাফিকে দায়িত্ব পালন করতে গিয়ে একজন ট্রাফিক সদস্য আহত হয়েছেন গাড়ির ধাক্কায়। তো বলা চলে যেভাবে ট্রাফিক সদস্যরা ট্রাফিক নিয়ন্ত্রণ করে থাকেন, যদিও সড়ক বাতি রয়েছে, যদিও কাউন্টডাউন টাইমার রয়েছে, সেই দিকগুলোতে কোনোভাবেই খেয়াল না করে আমাদের যে গাড়িগুলো চলে আসে এবং ট্রাফিকরা তাদের যে হাতের ইশারায় এখনো সেই মানধাত্ত আমলের যে নিয়ম, যে হাতের ইশারায় গাড়ির তারা সিগন্যাল নিয়ন্ত্রণ করে থাকেন, সেই ব্যবস্থাটি তারা এখনো চালিয়ে যাচ্ছেন। এবং ট্রাফিক সদস্যরা যেটা বলছেন যে যতদিন পর্যন্ত ট্রাফিকের এই সিগন্যাল অমান্য করার যে নিয়মটি রয়েছে, আমাদের সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সিগন্যাল অমান্য করার যে প্রবণতাটি রয়েছে, এই প্রবণতা দূর না হওয়া পর্যন্ত কিন্তু তারা কোনোভাবে এই সিগন্যাল অমান্যকারীদের নিয়ন্ত্রণ করতে পারবেন না। এবং নিয়ন্ত্রণ না করতে পারলে ঢাকা শহরের যে যানজট এটি উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে এবং এটি বহাল থাকবে বলে তারা দাবি করছেন। আমি বেশ কিছু সাধারণ পথচারীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে বেশ কিছু মোটরসাইকেল রয়েছে যারা এখনো, যদিও নিষেধাজ্ঞা রয়েছে, এখনো তারা মূল সড়ক দিয়ে না চলে যানজট যখনই বেড়ে যায় তখনই তারা সেই পার্শ্ববর্তী যে পায়ে হাঁটার পথগুলো রয়েছে অর্থাৎ ফুটপাত, সেই ফুটপাত দিয়ে তারা হাঁটাচলা চালানো শুরু করেন মোটরসাইকেলগুলো। তো বলা চলে ঢাকা শহরের যানজটের মূল কারণ হচ্ছে আমাদের যে সাধারণ মানুষ রয়েছে আমরা, তাদের আইন শৃঙ্খলা, যে সাধারণ ট্রাফিক সিগন্যাল মানার যে প্রবণতা, সেই প্রবণতা না থাকা, এবং আজও তার ব্যতিক্রম নয় এবং প্রতিনিয়ত একইভাবে চলছে। এবং সাধারণ যে ট্রাফিকের সদস্যরা রয়েছেন তারা তাদের সে মানধাত্তা আমলে সেই হাতের ইশারায় গাড়ির যে পথ রোধ করে ট্রাফিক কন্ট্রোল করা, সেই পদ্ধতিতে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। যদিও এই যে সড়ক বাতি এবং কাউন্টডাউন টাইমার যথাযথভাবে রয়েছে, বেশ কিছু জায়গায় নষ্ট থাকলেও এখনো কিন্তু বলবৎ রয়েছে। তবুও বলা চলে যে এইভাবে আর কতদিন চলবে এটি এখন দেখার বিষয় এবং কিভাবে তারা পরবর্তীতে নিয়ন্ত্রণ করবেন। তো ইশরাত, এই ছিল বাংলা মোটর থেকে আমার কাছে সব শেষ। দর্শক, বাংলা মোটর এলাকা থেকে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা খবর জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। রাজধানীতে মেট্রো রেল প্রকল্প 2020 সালে নির্ধারিত সময়ে সম্পন্ন হবে বলে প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। প্রকল্প পরিচালক জানান, মেট্রো রেল রুটে যেসব সেবা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সে এলাকায় 1.5 মিটার উঁচু শব্দ নিরোধক দেয়াল করা হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ বিঘ্নিত না করে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হোক, এমনটাই চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিস্তারিত এমআর আমিনের রিপোর্টে।
যানজট নিরসন এবং দ্রুত যাতায়াতের জন্য রাজধানীর উত্তরা থেকে মিরপুর আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ রুটে বাস্তবায়ন হচ্ছে মেট্রো রেল প্রকল্প। এই রুটের আওতায় পড়েছে শাহবাগে 2টি ও ফার্মগেটে একটি হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। এসব এলাকার শব্দ দূষণ ও পরিবেশের ক্ষতির আশঙ্কা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। কোনো ক্ষতির আশঙ্কা নেই উল্লেখ করে প্রকল্প পরিচালক বলেন, সব মহলের সাথে আলোচনা করেই উদ্যোগ নেওয়া হয়েছে। 2010-11-তে এগুলো নিয়ে অনেক ডিবেট হয়েছে যে লাইনটা কোন পথে যাবে, এবং শেষ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা হওয়ার পরই সরকার এই রুট নির্ধারণ করেছে। এখন যদি আমরা রুট চেঞ্জ করতে যাই তাহলে আমাদের আবার অনেক পিছনে ফিরে যেতে হবে। প্রকল্প এলাকার ঐতিহাসিক স্থাপনা রক্ষা ও কোনো প্রতিষ্ঠানের ক্ষতির কারণ না হয় সে বিষয় বিবেচনায় নিয়ে প্রকল্পের কাজ করা হচ্ছে। সংসদ ভবন হাসপাতালের পাশে এবং ঢাকা ইউনিভার্সিটিতে এত এক্সপেন্সিভ ধরনের একটা সিস্টেম বসাচ্ছে শুধুমাত্র নয়েজ এবং ভাইব্রেশনটাকে কন্ট্রোলের মধ্যে আনার জন্য। সো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট নয়েজ এবং ভাইব্রেশন কোনো ইস্যুই না। বৃহৎ স্বার্থে নেয়া এই প্রকল্প ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবার উপকারেই আসবে বলে মত উপাচার্যের। আমাদের ছাত্রছাত্রীদেরই বেশি প্রয়োজন এটি, অতি সস্তায় দ্রুততার সাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মেট্রো রেলের কোনো বিকল্প নেই। তা আমার মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মেট্রো রেল কর্তৃপক্ষের যে আলোচনা এবং আমাদের ছাত্রছাত্রীদের যে চাহিদা এবং যে উদ্বেগ, এই সবই বিবেচনায় নিয়ে আমরা অত্যন্ত সুন্দরভাবেই মেট্রো রেলের যে প্রকল্প সেটি আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাস্তবায়ন করতে পারব। বর্তমানে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চলছে। মেট্রো রেল চালু হলে বিদ্যুৎ ও গ্যাসের দামের মতোই মেট্রো রেল আইন দ্বারা যাত্রীদের ভাড়া নির্ধারিত হবে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো নাগরিক যাতে পুলিশের হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে বঙ্গভবনে পুলিশ সপ্তাহ 2016 উপলক্ষে বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আহ্বান জানান। বৈঠকে পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই সব ক্ষমতার উৎস, তাই নিরাপত্তা রক্ষার দায়িত্ব হিসেবে পুলিশকে সব সময়ই জনগণের কল্যাণে কাজ করতে হবে। এ সময় অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর বিশেষ ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। সমাজে সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতা ও অংশদারিত্ব একান্ত প্রয়োজন। অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদার করে জনগণকে সাথে নিয়ে আইন শৃঙ্খলার অধিকতর উন্নয়নে একযোগে কাজ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব পালন করে কেউ যাতে হয়তো হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনায় নতুন করে মামলা করতে এবং তা গ্রহণের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। সকালে এই আদেশ দেন আপিল বিভাগ। এর আগে পুলিশের করা তদন্ত রিপোর্ট আদালতে জমা হলে তা পড়ে শোনান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিপোর্টে বলা হয়, চেকপোস্টে পুলিশের তল্লাশিতে বাধা দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি। এ সময় ধস্তাধস্তিতে আহত হন তিনি। গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনার বিষয়ে সকালে দেওয়া পুলিশের তদন্তের রিপোর্টে কথা বলা হয়। তবে তল্লাশির সময় একজন ব্যক্তিকে কেন লাঞ্ছিত করা হবে এমন মন্তব্য করেন আদালত। গত 9 জানুয়ারি রাব্বি অভিযোগ করেন, রাত 11টার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই 3-4 জন যুবক তার গতিরোধ করে। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে তার কাছে 5 লাখ টাকা দাবি করেন মোহাম্মদপুর থানার এসআই মাসুদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর নির্মম নির্যাতন শুরু হয়। এই ঘটনায় এসআই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়। মাননীয় সুপ্রিম কোর্ট আপিল ডিভিশন রাব্বি যদি চায় নতুন করে থানায় মামলা করতে পারবে এবং কোর্টে মামলা করতে পারবে। এটা রাব্বির অপশন এবং ইমিডিয়েটলি মামলা করতে পারে এবং মোহাম্মদপুর থানা নির্দেশ দেওয়া হয়েছে, কোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে সে মামলা যেন গ্রহণ করে এসআই মাসুদের বিরুদ্ধে। অ্যাডমিরাল বলছে সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট মনোবল ভেঙে যাবে মামলা নিলে। তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য মাননীয় বিচারপতি বলছেন, পুলিশ অন্যায় করলে মামলা হবে না, অপরাধ করলে মামলা হবে না। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেখানে সাংবিধানিক সরকার আছে, শাসন ব্যবস্থায়
এটা কাম্য নয়। তাকে সাসপেন্ড করা হয়েছে এবং ডিপার্টমেন্টাল প্রসিডিং তার বিরুদ্ধে চলমান। এই ব্যাপারটাকে যখন ডিপার্টমেন্ট এরকমভাবে পদক্ষেপ নিচ্ছে তার ব্যাপারে, তখন কয়েকজন কতিপয় লোক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নামে এটাকে আরও একটি সামাজিকভাবে পুলিশকে হেয় করার জন্য, সামগ্রিক পুলিশ বাহিনীকে হেয় করার জন্য এটা করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী আইন মন্ত্রিসভায় উঠবে ফেব্রুয়ারিতে, জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে ওইটাও ছিল মার্চের 2016, এখন বলছি ফেব্রুয়ারির 2016, তো সেটা এগিয়ে এসছে, আপনারা বুঝতেই পারছেন। আর অন্যগুলি যেটা শাহরিয়ার সাহেব অত্যন্ত পরিষ্কারভাবে বলেছেন, কিছু কিছু আলাপ আলোচনার ব্যাপার আছে, এটা যেখানে আলাপ করতে হবে নীতি নির্ধারণের ব্যাপার, তো সেইখানে আমি আলাপ আলোচনা করব এবং সেই আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই ব্যাপারগুলিতে এগিয়ে যাব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ বাহিনী গড়ে তোলার কাজ চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানী তেজগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিদেশি এয়ারপোর্টগুলো, আমাদের ঢাকা এয়ারপোর্ট, কিন্তু আমরা বিদেশি এয়ারপোর্টের আদলে এর নিরাপত্তা জোরদার করতে চাচ্ছি। কোনো থ্রেড মাথায় নিয়ে নয় কিংবা কারোর পরামর্শ নয়, আমরা বিদেশি এয়ারপোর্টগুলোতে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা করেছে আমরা ঠিক সেরকমভাবে করছি। যে বিশেষ নজরদারি কেন, বিশেষ নজরদারি নয়, আমরা এটাকে আরও জোরদার করছি। এটাই হলো মোট কথা, যাতে করে কোনো ধরনের নাশকতামূলক কাজ এই এয়ারপোর্টের মাধ্যমে না ঘটাতে পারে। দুপুরের সময় আরও থাকছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও ঋণ পুনরায় নিবন্ধনে অর্থ নিলে শাস্তিমূলক ব্যবস্থা। অপারেটরদের সঙ্গে বৈঠকে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন তিনি। এ সময় তার স্ত্রী তার সঙ্গে ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে গত মাসে সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের। নাশকতার কয়েকটি মামলায় কারাগারে থাকলেও শারীরিক অসুস্থতার বিবেচনায় গত জুলাই মাসে তাকে জামিন দেন আদালত। সবশেষ গত বছরের 17 অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপির এই নেতা। নিজের কোনো অবৈধ সম্পদ নেই বলে আবারও দাবি করে বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শামসের বলেছেন, সুইস ব্যাংকে আটকে থাকা $12 বিলিয়ন ফিরিয়ে আনতে আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আজ দুদকে হাজিরা দিয়ে একথা জানান তিনি। রাজধানী সেগুনবাগিচায় সকাল 11টায় দুদকের পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি তাকে জিজ্ঞাসাবাদ করেন। গত 13 জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে মুসা বিন শামসেরকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও এর একদিন আগে অসুস্থতার কথা জানিয়ে 3 মাস সময় পেছানোর আবেদন জানান তিনি। এরই প্রেক্ষিতে দুদক কমিশনার 10 কার্য দিবসের মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেন। আজ দুদকে হাজিরা দেন মুসা বিন শামসের। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোনের সিম ও রিম পুনরায় নিবন্ধনের ক্ষেত্রে কেউ অর্থ আদায় করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সকালে সচিবালয়ে দেশের মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মোবাইল ফোন অপারেটররা জানেন না বা তাদের অজ্ঞাতে বিভিন্ন রিটেইলাররা তারা একটু বাড়তি চার্জ করছেন মোবাইল ফোন গ্রাহকদের কাছ থেকে, যারা ওই সিমটি রি-রেজিস্ট্রেশনের জন্য যাচ্ছেন। সিম এবং রিম রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো অর্থ দিতে হয় না। তারপরও যে সমস্ত রিটেইলাররা এই কাজটি করছেন, আজকে আমরা ঐক্যমতে পৌঁছেছি যে মোবাইল ফোন অপারেটররা সেটির ক্ষেত্রে ইনভেস্টিগেট করবেন এবং সত্যতা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তার কে ব্ল্যাকলিস্টেড করবেন এবং তার যে রিটেইলারশিপ সেটি ক্যান্সেল করা হবে। অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা মনে করছেন, দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় সন্তুষ্ট দেশের অধিকাংশ মানুষ। রাজনীতির চেয়ে অর্থনৈতিক উন্নয়নকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। এ কারণেই
যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রকাশিত গবেষণা প্রতিবেদনের সাথে দ্বিমত নেই বিশিষ্টজনদের। তারা বলছেন, অর্থনৈতিক উন্নয়ন চোখে পড়ার মতো বলেই রাজপথের আন্দোলনে আগ্রহ নেই জনগণের। একটি দেশের উন্নয়নের জন্য সাধারণ জনগণের কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, গণতন্ত্র না উন্নয়ন? বাংলাদেশের জনগণের কাছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এমন প্রশ্নের জরিপে গণতন্ত্রকে ছাপিয়ে উঠে এসেছে অর্থনৈতিক উন্নয়ন। মঙ্গলবার অপটিজম গ্রোয়িং ফর বাংলাদেশ ইকোনমিক ফিউচার শিরোনামে এ জরিপের ফলাফল প্রকাশ করে IRI। এতে বলা হয়, গেল বছরের জুনের জরিপে দেশের উন্নয়নকে 27% মানুষ গুরুত্ব দিলেও নভেম্বরের জরিপে তা বেড়ে দাঁড়িয়েছে 45%। আর 88% মনে করেন গণতন্ত্রের সমস্যা থাকলেও বর্তমান পদ্ধতি যে কোনো সরকারের চেয়ে ভালো। এদিকে বিরোধী দল বা অন্যান্য দলগুলো রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট আস্থার জায়গা তৈরি করতে পারেনি বলেই বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রতি বাংলাদেশের জনগণের ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতায় আন্তরিক প্রশাসনের প্রতি সহনশীল মানসিকতা তৈরি হচ্ছে মানুষের। এছাড়াও অবকাঠামো উন্নয়ন, প্রবৃদ্ধি সহ অর্থনীতির অগ্রগতির ফলে সরকারের প্রতি মানুষের আস্থা বেড়েছে বলে মনে করছেন তারা। পজিটিভ বিষয় থাকে এবং সেটা আস্থার জায়গা আর তৈরি করার মতো বিষয়বস্তু থাকে, মানুষের আস্থা অবশ্যই জন্মাবে। মানুষ নৈরাজ্য পছন্দ করে না, কিন্তু উন্নয়নের ধারাবাহিকতায় কারা আন্তরিক, কোন জায়গায় তার আস্থা স্থাপন করতে হবে সেই সম্পর্কে মানুষ একেবারে পরিষ্কারভাবে ধারণা রাখে। জরিপে অংশ নেওয়া 64% মানুষ মনে করেন সঠিক পথেই এগুচ্ছে বাংলাদেশ। শিক্ষা, যোগাযোগ এবং অর্থনৈতিক উন্নয়ন মূলত এই তিনটি কারণেই দেশ এগিয়ে যাচ্ছে বলে জরিপে মতামত দিয়েছেন তারা। এদিকে বারবার নির্বাচন ও ক্ষমতার পালাবদলের অনিশ্চয়তার কারণে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমকেই মানুষ গ্রহণ করেছে বলে মতামত দিয়েছেন অর্থনীতিবিদরা। এছাড়াও অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই দলমত নির্বিশেষে ভোট ভিত্তিক গণতন্ত্র থেকে বেরিয়ে আসছে বাংলাদেশের মানুষ, এমনটাও মনে করছেন তারা। বলছেন, উন্নয়নের স্বার্থেই গণতন্ত্রের চেয়ে নিজেদের অধিকার নিয়ে সচেতন দেশের মানুষ। অর্থনৈতিক উন্নয়নটা মানুষ দেখতে পাচ্ছে, সেই জন্য মানুষ রাজপথে নামছে না। আওয়ামী লীগকে মানুষ মনে করছে যে বিএনপি জামাতের চেয়ে হয়তো বেটার বা ভালো, সেই জন্য বা আওয়ামী লীগকে সরিয়ে বিএনপি জামাত ক্ষমতায় আসবে, এটা মানুষ সেটার জন্য আর লড়াই করতে প্রস্তুত নয়। গেল বছরের 30 অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত এই জরিপ চালিয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI। এজি মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। তৃতীয় পক্ষের সহযোগিতা ছাড়াই তৈরি পোশাক শিল্পের রপ্তানি বাড়াতে জোর দিতে হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এতে একদিকে যেমন ক্রেতাদের আস্থা বাড়বে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত অনেক বিতর্কই উতরে যাবে এই শিল্প। এজন্য দূতাবাসগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার দাবি তাদের। তবে সরাসরি বাজার ধরার ক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। গত 5 বছরের পোশাক রপ্তানির চিত্রে দেখা যায় প্রতি বছরই ছাড়িয়ে গেছে আগের বছরের রপ্তানি আয়। এমনকি এই শিল্পের উপর ভর করেই এগিয়ে চলছে দেশের রপ্তানি প্রবৃদ্ধির গ্রাফ। তবে এই শিল্প মালিকরা বলছেন, এখনও এ খাতের রপ্তানিমুখী ছোট ও মাঝারি আকারের তৈরি পোশাক কারখানার জন্য বড় চ্যালেঞ্জ সরাসরি বাজার ধরা। এই মার্কেটিং এর ক্ষেত্রে আমরা কিন্তু বেশ পিছিয়ে। যারা এখানে বাইং হাউসের মাধ্যমে ব্যবসা করছে, বাইং হাউসের সুবিধা নিয়ে থাকেন, খুব কম প্রাইসে তারা কাজ করান। শুধু তাই না, তাদের অনেক ভুল এই আমাদের ম্যানুফ্যাকচারের পরে কিন্তু চাপিয়ে দিতে চেষ্টা করা হয়। ইট ইজ আওয়ার উইক পয়েন্ট। এজন্য সম্ভাবনাময় বড় বাজার রাশিয়া সহ নতুন বাজার ধরতে কূটনৈতিক প্রতিনিধিদের আরো এগিয়ে আসার আহ্বান ব্যবসায়ীদের। এই কাজটা সরকার করতে পারে, বাইলেটারাল এগ্রিমেন্ট করে আমাদের ডিউটি কমায় দিতে পারে। দ্বিতীয় কথা হলো পজিটিভ প্রচারণাটা এমবেসির থ্রুতে করতে পারে। অনেক দেশের অনেক ব্র্যান্ড আছে এখনো বাংলাদেশে আসে নাই। সরকারকে রিকোয়েস্ট করছি রাশিয়ার মার্কেটের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং করে দেওয়ার জন্য। রাশিয়া একটা বিরাট মার্কেট হইতে পারে আমাদের জন্য। তবে নতুন বাজার ধরা আর সেসব বাজারে চাহিদা মতো পণ্য সরবরাহে শ্রমিকদের প্রযুক্তিগত ও কারিগরি দক্ষতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের দেশের শ্রমিকরা তুলা বহির্ভূত অন্যান্য কাঁচামাল যেমন সিনথেটিক, পলিস্টার বা ম্যানমেড ফাইবার যেগুলোর বড় বাজার রয়েছে বিশ্বে, সেই সমস্ত পণ্য উৎপাদনের ক্ষেত্রে তারা ততটা দক্ষ না। শ্রমিক প্রস্তুত না বলে মালিকরা নিতে পারছেন না, আবার মালিকরা অর্ডার নিলে কাকে দিয়ে করাবেন সেই রকম একটি চ্যালেঞ্জের মধ্যে থাকেন। পাশাপাশি রপ্তানিমুখী কারখানাগুলোর অনলাইন প্রোফাইল তৈরি এবং তা হালনাগাদ রাখারও পরামর্শ দিলেন তারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সাগরের ইলিশে ভরপুর চাঁদপুরের মোকাম।
দারুণ খুশি ব্যবসায়ীরা, একে জাটকা সংরক্ষণের ইতিবাচক দিক হিসেবে দেখছেন ইলিশ গবেষকরা। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পরবর্তী শুনানি আগামী 4 ফেব্রুয়ারি। রাজধানী বকশীবাজারে স্থাপিত অস্থায়ী আদালতে সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। শারীরিক অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন শুনানিতে হাজির হননি বলে আদালতকে জানিয়েছেন তার আইনজীবীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা সম্পর্কিত একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় আজ মামলাটি শুনানি হয়নি। আজ থেকে রাজধানীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে সিএনজি ফিলিং স্টেশনগুলো বাসাবাড়িতে গ্যাস সরবরাহ গত 2 দিনের তুলনায় বেড়েছে। ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যার পর থেকে স্টেশনগুলোতে গ্যাসের সরবরাহ বাড়তে থাকে। এতে আজ সকাল থেকে তারা পরিবহনগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করতে পারছেন। তবে গ্যাসের চাপ কিছুটা কম। এদিকে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নেওয়ার জন্য গত 2 দিনের মতো যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়নি আজ। গত 2 দিন গ্যাস ছিল না, আমাদের গাড়ি সব ফেরত দিয়েছে, গ্যাস দিতে পারি নাই। গতকাল রাত্রে থেকে গ্যাস চলে আসছে, আর মোটামুটি ভালো গ্যাস দিচ্ছে। আজকে মোটামুটি স্বাভাবিক, কিন্তু সিরিয়াল অল্প একটু কম পাইছি। চাহিদা মোতাবেক আমাকে গ্যাস দিতে পারছে না। আমি এই মাত্র আধা ঘন্টা সিরিয়ালে থাইকা এরপর গ্যাস পাইলাম আপনার গিয়া 44 টাকার। কম ভাড়ার কারণে নয়, বরং দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণেই বাংলাদেশ রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যাচ্ছে না, এমন দাবি করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির নেতারা। রেলের ভাড়া বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন। কলসির তলা ফুটো লেগে যতই পানি ঢালা হোক কলসি পড়বে না। যাত্রী ও মালামাল পাশাপাশি হয়ে যে ট্রেন চলাচল করে তাতে কখনো লোকসান হওয়ার কথা নয়। অবাধে তেল চুরি হচ্ছে, নষ্ট পুরনো ইঞ্জিন বগি মেরামত করতে প্রতি বছর বাড়তি খরচের নামে লুটপাট করা হচ্ছে। টিকিট বিক্রিতে কালোবাজারি, কোটা ও দুর্নীতির সমস্যা থেকে মুক্ত করা হয়নি। 3 বছর আগে যেটা ভাড়া বাড়ানো হয়েছে, সেই ভাড়া বাড়ানোর পর সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখি নাই। এই ভাড়া বাড়ানোটা পুরোটাই হচ্ছে সেই ভুল নীতি এবং দুর্নীতির জালের অংশ। কত টাকা এসছে, সেই টাকায় কি কি কাজ হয়েছে সুনির্দিষ্টভাবে আমাদের জানাতে হবে। এই পুরো রেলওয়ের সামগ্রিক চিত্র সম্পর্কে শ্বেতপত্র দাবি করি। দেশের প্রধান 8টি প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে মানচিত্র প্রস্তুত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সকালে উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের দুর্যোগ ঝুঁকি প্রশমন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। সভায় প্রধান অতিথির বক্তব্যে মায়া বলেন, অ্যাসেস রেজিস্টার সফটওয়্যার দুর্যোগ মোকাবিলায় মনিটরিং ব্যবস্থাকে আরও গতিশীল করবে। আজকে আমরা যে ইলেকট্রিক অ্যাসেট রেজিস্টার করব, এই মন্ত্রটাকে আমরা আরো গতিশীল করতে চাই। এই গতিশীল করার মূল চাবিকাঠি হলেন আপনার ডিআরআর পিআইওরা। আমরা তো নির্দেশনা দিতে পারি, দিলাম, কিন্তু নির্দেশনার মতো কাজ যদি না হয়, সেই নির্দেশনার কোনো দামও নাই। আর আপনারা যে কাজ যদি না করেন, ফলও আসবে না। টানা কয়েকদিনের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় কেটে গিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা। গতি ফিরেছে মানুষের দৈনন্দিন জীবনে। রাজশাহীতে কুয়াশা ও হালকা বাতাস থাকলেও সকাল 7:30টার মধ্যে আকাশে দেখা গেছে সূর্যের মুখ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। এর ফলে গেল কয়েকদিনের শীতের কারণে স্থবির হয়ে পড়া নগর জীবনে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। এদিকে কুড়িগ্রামে কুয়াশা কেটে গেলেও উত্তর পূর্ব দিক থেকে আসা কনকনে ঠান্ডা বাতাসে এখনো স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের মাঝে। খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন দরিদ্র মানুষ। নওগাঁতে ভোরের দিকে কিছুটা শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো দমে মাঠে কাজে নেমে পড়েছেন কৃষকরা। এছাড়া চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ দেশের অন্যান্য অঞ্চলেও তীব্র শীত শেষে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সাগরের ইলিশের চাঁদপুরের মোকাম এখন ভরপুর। প্রতিদিন মোকামে প্রায় 1000 মণ ইলিশ আমদানি হচ্ছে। এই শীতে হঠাৎ করে ইলিশ আমদানিতে ব্যবসায়ীরা দারুণ খুশি। ইলিশ গবেষকদের দাবি,
এই সময়ে ইলিশ প্রাপ্তি অস্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা জাটকা সংরক্ষণের ইতিবাচক দিক। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর শহরের বড় স্টেশন, সবচেয়ে বড় মাছের মোকাম। এবার বর্ষা কিংবা পরবর্তী সময়ে এই মোকামটি ছিল একেবারে নিষ্প্রাণ, কিন্তু এখন ভিন্ন চিত্র। প্রতিদিনই মোকামে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলে আর সরবরাহকারীরা বলছেন সাগর মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে, যা মূল মৌসুমে ধরা পড়েনি। তাই বাজার ধরতে মাছের চালান নিয়ে ছুটে আসছেন চাঁদপুরে। দিন 15 দিন মাছ পড়তেছে, কিন্তু এত ব্যাপক মাছ, জাইলেও খুশি, পাটিও খুশি। এই ভুনাইটা দেওয়ার পরে তো মাছ বাড়িয়ে গেছে, অনেক মাছ পাওয়া যায় আলাদা। এখান থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ইলিশ সরবরাহ হচ্ছে। বরফ দিয়ে প্যাকেট করা হচ্ছে নানা আকারের ইলিশ। আকার ভেদে দরদামও ভিন্ন। এখন প্রতিদিনই বিক্রি হচ্ছে 1000 মণ পর্যন্ত ইলিশ। দৈনিক মনে করেন আপনার 200-250 বাসকা মাছ এদিক থেকে পাঠাইতে আসি আমরা। 400-500 যেটা চলতেছে, এটা হচ্ছে বর্তমান বাজারে 18 হইতে 19,000 টাকা মণ। আর 1 কেজির নিচে যেটা, এটা 26 হইতে 27,000 টাকা মণ চলতেছে। এই দিনে সকলেই মনে করেন এক হিসাবে বেকার থাকার কথা, এখন আমরা সবাই মনে করেন না ব্যবসা বাণিজ্য করতেছি। সরকারের ইলিশ রক্ষায় জাটকা সংরক্ষণ কর্মসূচি সফল হয়েছে, এমনটাই দাবি এই ইলিশ গবেষকের। মা ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ এবং অভয়াশ্রম বাস্তবায়ন, এগুলির প্রেক্ষিতে একসময় জানুয়ারিতে পাওয়া যেত না, এটি এখন পাওয়া শুরু হয়েছে। এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়, বরং ইটস এ গুড সাইন। 2014-15 অর্থ বছরে দেশে মোট ইলিশের উৎপাদন ছিল 3,85,000 মেট্রিক টন, যা তার আগের বছরের চেয়ে বর্তমানে 35,000 মেট্রিক টন বেশি। সময় সংবাদ, চাঁদপুর। চিকিৎসক সংকটের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না রোগীরা। বছরখানেক ধরে সরকারি এই হাসপাতালটির এক্স-রে, সিটি স্ক্যান, এনজিওগ্রাম মেশিনগুলো বিকল থাকায় বাড়তি বিড়ম্বনা পোহাতে হচ্ছে রোগীদের। অবশ্য সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন হাসপাতালের দায়িত্বশীলরা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী চিকিৎসা নিতে আসায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনেকের ঠাঁই হয় মেঝেতে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, 1958 সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি 550 শয্যা থেকে বাড়িয়ে 1200 বেডে উন্নীত করা হয় 2014 সালে। প্রতিদিন এখানে আরোগ্য লাভের আশায় ভর্তি হন প্রায় 1,500 থেকে 2,000 রোগী। এতে সীমিত চিকিৎসক দিয়ে যথাযথ সেবা দেয়া সম্ভব হচ্ছে না। কাল তো ছিল না ডাক্তাররা, আজকে মনে করে সকাল 10টার সময়তে বড় ডাক্তার ঢুকে চলো, ওই ডাক্তার কাছে যান, ওই ডাক্তার কাছে যান, খালি তাড়ি লেবড়াইছে। একসঙ্গে 4-5টা রোগী এসে দাঁড়িয়ে থাকে, তখন দেখা যাচ্ছে যে সবার একসঙ্গে দেখা তো সম্ভব হয় না। ডক্টর এবং সিস্টারের সংখ্যা যদি বাড়ে তাহলে তো অবশ্যই সুবিধা হবে। শুধু চিকিৎসক সংকট নয়, হাসপাতালটিতে বছরখানিক ধরে 2টি এক্স-রে, একটি সিটি স্ক্যান, একটি এনজিওগ্রাম ও 2টি অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে আছে। ফলে রোগীদের সুচিকিৎসা দেয়াটা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করলেন হাসপাতালের দায়িত্বশীল এ কর্মকর্তা। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংকট উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগাদা দেয়া হয়েছে বলে জানান তিনি। এই জিনিসগুলো অতি সত্বর মেরামত করে দিতে অথবা নতুন মেশিন কেনার জন্য টাকা বরাদ্দ দেওয়ার জন্য আমরা মন্ত্রণালয়কে ইতিপূর্বেই লিখেছি এবং তাদেরকে রিমাইন্ডারও দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাসপাতালটিতে 230 জন চিকিৎসক থাকলেও দরকার 790 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে সরকারকে বেকায়দায় ফেলতে সাতকানিয়া ও লোহাগড়ার 19টি মসজিদে পরিকল্পিতভাবে জামায়াত শিবিরের কর্মীরা পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলেছিল বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার হাফিজ আক্তার। দুপুরে 16 শহরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। হাফিজ আক্তার আরও জানান, গত 9 জানুয়ারি জামায়াত শিবিরের 40 সদস্যের দল এ হামলার পরিকল্পনা করে। পরে বিভিন্ন সময় জামায়াত শিবিরের 2 জন করে সদস্য সাতকানিয়া ও লোহাগড়ার বিভিন্ন মসজিদে ঢুকে পবিত্র কোরআন শরীফ ছিঁড়ে ফেলে। এ ঘটনায় গত 23 জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। পরে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে 2 জন গতকাল সন্ধ্যায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। সামাজিক একটি উত্তেজনা সৃষ্টি করতে হবে এবং জনসাধারণকে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় করার উদ্দেশ্যে তারা কোরআন শরীফ ছেড়বে এবং সেই লক্ষ্যে তারা 2 জন করে কমিটি করে দেয়। সে পরবর্তীতে গ্রেপ্তারের উপরে আমাদের কাছে স্বীকার করে। আসাদুল্লাহকে ধরার পর আসাদুল্লাহ একই কথা বলে, 2জনই ছাত্র শিবিরের নেতা।
অনেকটা স্থবির হয়ে আছে চট্টগ্রামের আমান বাজার থেকে অত্যাধুনিক অস্ত্রসহ 3 জেএমবি সদস্য গ্রেপ্তারের ঘটনায় দায়ের করা 4 মামলার তদন্ত। 1 মাস পেরিয়ে গেলেও নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি, পাওয়া যায়নি বাকি জঙ্গিদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য। তবে জেএমবির আঞ্চলিক কমান্ডার ফারদিন এবং সক্রিয় সদস্য পিয়াসকে গ্রেপ্তার করা গেলে মামলার তদন্তে গতি ফিরবে বলে দাবি পুলিশের। বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। দফায় দফায় আদালত থেকে রিমান্ডে নিয়ে জেএমবি 3 সদস্যকে জিজ্ঞাসাবাদ করছে নগর গোয়েন্দা পুলিশ এবং জেলার হাটহাজারী থানা পুলিশ। অন্যান্য জঙ্গি মামলাগুলোর ক্ষেত্রে গ্রেপ্তারকৃত জঙ্গি সদস্যরা রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল, এখানে তার ব্যতিক্রম। পুলিশ কর্মকর্তারা বলছেন জিজ্ঞাসাবাদে 3 জনেই তাদের আঞ্চলিক কমান্ডার ফারদিন এবং পিয়াসকে দায়ী করে নিজেরা রক্ষা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেএমবির মূল হোতা আছে এখানে, বিশেষ করে আমাদের এই চিটাং এর রেঞ্জের মধ্যে, চিটাং বিভাগের মধ্যে যারা আছে তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। ফারদিন ওরফে নোমান এবং পিয়াসকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তাই এই মামলাটি আসলে আমরা পরবর্তী সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। যেহেতু এটা সেন্সিটিভ একটা বিষয়, সেই কারণে তদন্ত যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে সেগুলা মাথায় রেখে আমরা তদন্ত শেষ করে সেটার অভিযোগপত্র আমরা বিজ্ঞ আদালতে দাখিল করব। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি ফারদিন এবং পিয়াসকে আইনের আওতায় আনার জন্য সব ধরনের তৎপরতা চালানো হচ্ছে। তো হয়তো এই মুহূর্তে আমরা তাৎক্ষণিকভাবে ফলাফল দিতে পারতেছি না, বাট আমরা কাজ করে যাচ্ছি এবং যখন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন উৎস থেকে তথ্যপত্র সংগ্রহ করে যখন তাদের কাছাকাছি যাই গ্রেপ্তার করে, এই জন্য একটা সময় দরকার। আশা করি খুব তাড়াতাড়ি আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো এবং মামলাগুলো দ্রুত আমরা একটা শেষ করতে পারবো। গত 27 ডিসেম্বর ভোরে নগরীর বাইজিৎ এবং হাটহাজারী থানা সীমান্তবর্তী চট্টগ্রাম সেনানিবাসের পাশে আমানবাজার এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক মার্কিন স্নাইপার রাইফেল, 198 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বোমা তৈরি সরঞ্জাম উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2015 সালে 10টি বিভাগে মোট 11 জন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেয়েছেন। আজ সকালে রাজধানীর বাংলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। এবছর কবিতার পুরস্কার পেয়েছেন কবি আলতাফ হোসেন, কথা সাহিত্যে শাহিন আক্তার, প্রবন্ধে যৌথভাবে আবুল মোমেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এছাড়া গবেষণায় মনিরুজ্জামান, অনুবাদে আব্দুস সেলিম, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে তাজুল মোহাম্মদকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণ বিভাগে ফারুক চৌধুরী, নাটকে মাসুম রেজা, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ বিভাগে শরীফ খান এবং শিশু সাহিত্যে পুরস্কার পেয়েছেন সুজন বড়ুয়া। 1 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করবেন তারা। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে দেশ জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময় সংবাদ দল। জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত, প্রতিক্রিয়া। আজকের যাত্রায় সকালে পাবনায় পৌঁছায় সময় সংবাদের দলটি। সেখানে সরকারি এডওয়ার্ড কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং ফলাফলের তথ্য প্রকাশের জন্য সময় সংবাদকে ধন্যবাদ জানান দর্শকরা। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রতিবেদন প্রচারের পরামর্শ দেন দর্শকরা। সময় চ্যানেলটা আপডেট খবরগুলো দেয়, আর বিশেষ করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে খেলার সময় যেটা হয় এটাই বেশি, মানে 2-3 ঘন্টা পর পর যেন হয়, সেটার জন্য আর বেশি ভালো লাগবে। সবকিছু লাইভ দেখতে পাই, এই জন্য অনেক বেশি ভালো লাগে। অ্যাডমিশন, সিট প্ল্যান বা বিভিন্ন পরীক্ষার রেজাল্ট, এগুলো সময় টেলিভিশনের মাধ্যমে আমরা আগে জানতে পারি। মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে মফস্বল ভিত্তিক কাজ করা দরকার। আশি হাজার শরণার্থীকে সুইডেন থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, শরণার্থী হিসেবে তাদের আবেদন গ্রহণযোগ্য না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর 58,800 আবেদন যাচাই বাছাইয়ের পর 55% আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। শরণার্থী হিসেবে সুইডেনে আশ্রয়ের জন্য গত বছর প্রায় 1,63,000 আবেদন জমা পড়ে, যা ইউরোপের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা স্কাইপে কথা বলেছি সুইডেন প্রবাসী বাংলাদেশি সোহাগ মির্জার সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন বিস্তারিত। 80,000 মানুষকে তাদের দেশে ফেরত পাঠানো হবে। প্রথম ক্ষেত্রে যেটা করা হবে যে তাদেরকে বলা হবে যে
তাদের এই অ্যাপ্লিকেশন রিজেকশন হয়েছে এবং তারা যেন নিজ উদ্যোগে নিজ নিজ দেশে ফেরত যায় এবং পরবর্তীতে মোটিভেট করা এবং একদম শেষে তাদেরকে জোর করে নিজ নিজ দেশে পাঠানোর কথা উঠেছে। আমার মনে হয় না যে প্রবাসীরা এটা নিয়ে কোনো শঙ্কার ভেতর আছে, কারণ যারা এখানে অলরেডি স্টে করছে তাদের কোনোভাবে প্রভাবিত করবে না, যারা অলরেডি এখানে হয়তোবা বেশি সময় ধরে স্টে করছে। কিন্তু যারা রিসেন্ট ইয়ারে যথা 2015-তে এসেছে এবং যাদের অ্যাপ্লিকেশন গুলো হয়তোবা রিজেকশন হতে যাচ্ছে, তাদের ক্ষেত্রেই শুধু এই প্রভাবটা পড়বে। অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভারতের দেওয়া 269 রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। এর আগে নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 268 রান সংগ্রহ করে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 4 উইকেটে 67 রান। মিরপুরে ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি আসরের অন্যতম ফেভারিট ভারতের। স্কোরবোর্ডে কোনো রান না তুলেই বিদায় নেন অধিনায়ক ঈশান কিষান। এরপরেই কিছুটা দেখে শুনে ব্যাট করছিলেন ওপেনার রিকি ভুই ও ঋষভ পান্ত। কিন্তু দলীয় 46 রানে ঋষভ সাজঘরে ফিরলে রিকিও বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ব্যক্তিগত 39 রান করে আউট হন রিকি। দলীয় 55 রানে এরপর আরমানো প্যাভিলিয়নে ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। এরপর দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন সুন্দর ও সরফরাজ জুটি। দুজনে মিলে রানের খাতায় যোগ করেন 91 রান। 74 রান তুলে দলীয় 165 রানে সরফরাজ ফিরে যান। শেষ দিকে জিসান আনসারির 36 বলে 36 রানের ইনিংসে 268 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় 3 বারের চ্যাম্পিয়ন ভারত। জবাব দিতে নেমে আইরিশদের শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় 46 রানের মধ্যেই 4 টপ অর্ডার ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফেরেন। কোপা দেল রের খবর। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। কাতালান জায়ান্টরা জয় পেয়েছে 3-1 ব্যবধানে। তবে বিদায় নিয়েছে আরেক জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে সেল্টা ভিগোর কাছে 3-2 গোলে হেরেছে অ্যাথলেটিকো। প্রথম লেগে জয় পাওয়ায় অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ঘরের মাঠে ড্র করলেই বার্সেলোনা নিশ্চিত হবে সেমিফাইনাল। কিন্তু কোনো ঝুঁকি নেননি কাতালান কোচ লুই এনরিকে। মেসি, সুয়ারেজ, নেইমারদের একাদশে রেখে শক্তিশালী দল নিয়ে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের 9 মিনিটে এগিয়ে যেতে পারত বার্সা, কিন্তু ফাউলের কারণে ভার্মেলানের গোল বাতিল করেন রেফারি। যদিও এর 3 মিনিট পরই পাল্টা আক্রমণে লিড পেয়ে যায় বিলবাও। আদুরিজের ডিফেন্স চেরা পাস দক্ষতার সাথে জালে জড়ান ইনাকি উইলিয়ামস। এরপর দুদলই বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় লিড নিয়ে বিরতিতে যায় বিলবাও। তবে বিরতির পর দেখা মেলে ভিন্ন এক বার্সার। একের পর এক আক্রমণে বিলবাওয়ের ডিফেন্সকে ব্যস্ত রাখে এমএসএন ত্রয়ী। ফল আসে 53 মিনিটে। মেসির অ্যাসিস্টে মৌসুমের 30তম গোল করে ম্যাচে সমতা আনেন লুইস সুয়ারেজ। দারুণ কিছু সেভ করে বার্সাকে লিড নেওয়া থেকে বঞ্চিত করলেও ম্যাচের 81 মিনিটে আর পারেননি বিলবাও গোলরক্ষক হেরেরিন। জেরার্ড পিকের দুর্দান্ত হেডে লিড দ্বিগুণ হয় বর্তমান চ্যাম্পিয়নদের। এরপর ম্যাচের যোগ করার সময় ব্রাজিলিয়ান তারকা নেইমারের গোলে 3-1 ব্যবধানে এগিয়ে যায় বার্সা। ফলে 2 লেগ মিলে 5-2 ব্যবধানে জয় নিয়ে সেরাটা নিশ্চিত করে লুই এনরিকের দল। অপর ম্যাচে 10 বারের চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয় সেল্টা ভিগোর। নামে ভারে এগিয়ে থাকে অ্যাথলেটিকো শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। স্বাগতিকরা লিড নেওয়ার বেশ কিছু সুযোগ হারে 7 মিনিট পরে অ্যান্টোনিও গ্রিজম্যান গোল করলে সমতায় শেষ হয় প্রথমার্ধ। এগিয়ে দেন সুইডিশ স্ট্রাইকার জন গুইদেত্তি। আর 64 মিনিটে হার্নান্দেজ নিজের দ্বিতীয় গোল করলে সেল্টা ভিগোর সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দুপুরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সিগন্যাল বাতি থাকলেও রাজধানীতে ট্রাফিক ব্যবস্থায় এখনো ব্যবহার হচ্ছে পুরনো পদ্ধতি। নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান। সুস্থ নগর জীবনের স্বার্থে মেট্রো রেল প্রকল্পে থাকছে ব্যয়বহুল শব্দ নিরোধক ব্যবস্থা। বিতর্ক থাকলেও লাভবান হবেন শিক্ষার্থীরাই, বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশের তল্লাশির সময় ধস্তাধস্তিতে আহত হন ব্যাংক কর্মকর্তা রাব্বি। আদালতে তদন্ত রিপোর্ট। কেন লাঞ্ছিত হবেন প্রশ্ন তুলে নতুন করে মামলা নেওয়ার নির্দেশ। সংগঠন হিসেবে জামায়াতের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী মন্ত্রিসভায় উঠবে ফেব্রুয়ারিতে, জানালেন আইনমন্ত্রী।
এবং ৮০,০০০ শরণার্থীকে বহিষ্কার করবে সুইডেন। আবেদন গ্রহণযোগ্য না হওয়ায় এই সিদ্ধান্ত জানালো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।